নমস্কার, আমি ডক্টর জয়িতা সাহা, প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট। আজকে আপনাদের সাথে আমি এসে গেছি একটি নতুন টপিক নিয়ে ডিসকাশন করতে। সেটি হচ্ছে ড্রাগস ইউজড ইন প্রেগনেন্সি, মানে আমরা কি ওষুধ প্রেগনেন্সিতে ইউজ করতে পারবো, কিছু ডেন্টাল ট্রিটমেন্ট আমরা প্রেগনেন্সিতে করতে পারবো কি পারবো না, কি রেডিওগ্রাফ মানে এক্সরে নিতে পারবো কি পারবো না ইত্যাদি, এই নিয়ে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো বেসিক্যালি এটা নিয়ে ফার্দার এগোনোর আগে আমাদের একটু প্রেগনেন্সির টাইম পিরিয়ডটা আমরা বুঝে নিই। যেমন প্রেগনেন্সিকে আমরা 3টে ট্রাইমেস্টারে ভাগ করে থাকি: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তো প্রথম 3 মাস মানে ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, এটি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। ফোর্থ মান্থ, ফিফথ মান্থ, সিক্সথ মান্থ সেকেন্ড ট্রাইমেস্টার। 7 মান্থ, 8 মান্থ, 9 মান্থ মানে লাস্ট 3 মাস এটা থার্ড ট্রাইমেস্টার বা লাস্ট ট্রাইমেস্টার। তো আমরা যদি কোনো ডেন্টাল ট্রিটমেন্টের কথা বলি, তো আমরা ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টারে কোনো ডেন্টাল ট্রিটমেন্ট করতে পারবো না। তো এই সময় আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে প্রেগনেন্ট পেশেন্ট নিয়ে। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে কি হচ্ছে, এমব্রোজেনেসিস হচ্ছে, মানে বাচ্চাটা ফার্স্ট এমব্রোটা ফর্মেশন হচ্ছে, অ্যামনিওটিক স্যাকের ভিতরে বাচ্চাটা তৈরি হচ্ছে, অ্যামনিওটিক স্যাক, অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হচ্ছে। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দ্য প্রেগনেন্ট পেশেন্ট। তো আবার থার্ড ট্রাইমেস্টারও জেনারেলি কিছু করা যায় না। তো কম্পারেটিভলি সেফ অপশন কি সেকেন্ড ট্রাইমেস্টার। তো যদি ধরুন কোনো পেশেন্ট, গর্ভবতী মা এসে আমাদেরকে বলছে ব্যথা, অনেক সময় বোঝা যাচ্ছে না কোথা থেকে ব্যথাটাও হচ্ছে, আমরা অনেক সময় রেডিওগ্রাফের জন্য বলি। তো রেডিওগ্রাফ ফার্স্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে নেওয়া যাবে না। সেকেন্ড ট্রাইমেস্টারে রেডিওগ্রাফ নেওয়া যেতে পারে, কিন্তু কিছু প্রিকশন নিয়ে। যদি আরবিজি থাকে ডেন্টাল সার্জনের কাছে সেটি আরও ভালো, যাতে এক্সপোজার কম থাকে। আবার এক্সরের ভিতরেও ক্যাটাগরি আছে, এসি এক্সরে, ডিসি এক্সরে। যদি নর্মাল পেশেন্টের ক্ষেত্রে সেটা বোঝা সম্ভব নয়, কারণ এক্সপোজার ডিসি এক্সরেতে কম থাকে। কিন্তু নর্মাল বেসিক্যালি আমরা বলতে পারি যে সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা রেডিওগ্রাফ নিতে পারি, এটা কম্পারেটিভলি সেফ। আচ্ছা, কিন্তু কটা জিনিস মাথায় রাখতে হবে। যদি কোনো প্রেগনেন্ট পেশেন্টকে রেডিওগ্রাফ নিতে হয়, তাহলে তাকে লেড অ্যাপ্রন পরিয়ে নিতে হবে, তাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। ডেন্টাল অ্যাপ্রনটা জেনারেলি আমরা ডেন্টিস্টরা ব্যবহার করে থাকি ডিউরিং এক্সরে, তাতে রেডিয়েশনটা থেকে প্রোটেক্ট করার জন্য। সেটি পেশেন্টকে পরিয়ে এক্সরে নেওয়া যেতে পারে, এতে কোনো প্রবলেম হয় না, এটা কম্পারেটিভলি সেফ। এবার আমরা কথা বলি পেন কিলার নিয়ে, মানে ব্যথার ওষুধ নিয়ে। তো প্রথমেই বলা ভালো যে প্রেগনেন্সিতে NSAID মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করা যায় না, কারণ এই সময় পেশেন্টের অনেক প্রবলেম হতে পারে। যে এখানে কি ড্রাগ ইউজ করতে পারি আমরা, বেসিক প্যারাসিটামল 650 এটি দেওয়া যেতে পারে, প্যারাসেভ যেটা আমরা জানি মার্কেটে, বা প্যারাসিটামল 1 গ্রাম এটাও দেওয়া যেতে পারে। কিন্তু প্যারাসিটামল 1 গ্রামে অনেক সময় পেশেন্টের নশিয়া, ভমিটিং, হেডেক এগুলো দেখা যায়, মানে বমি বমি ভাব, বমি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, এই জিনিসগুলো হয়। তো কিন্তু কম্পারেটিভলি দেওয়া যায়। প্যারাসিটামল 650, খুব বাড়াবাড়ি হলে 1 গ্রাম দেওয়া যায়, কম্পারেটিভলি সেফ, কোনো অসুবিধা হয় না। কারণ অনেক ড্রাগ আছে যেগুলো কন্ট্রাইন্ডিকেটেড, যেমন আইব্রুফেন দেওয়া যাবে না। কারণ আইব্রুফেন কি হচ্ছে, আইব্রুফেন যদি প্রেগনেন্ট পেশেন্টকে দেওয়া হচ্ছে, ইট মে কজ ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসিস, মানে PDA হয়ে যাচ্ছে, মানে ইট ক্যান লিড টু ডেভেলপমেন্টাল অ্যানামলি। তো সেই জন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড প্রেগনেন্সিতে। আরও কিছু পেইন কিলার আছে সেগুলো দেওয়া যায় না, যেমন সেগুলো দিলে কি হচ্ছে, যে বাচ্চাটা যে অ্যামনিওটিক স্যাকের ভিতরে রয়েছে ওটার উপরে প্রেশার আসতে পারে, ব্লাড ফ্লোটা প্রবলেম হতে পারে, রক্ত সঞ্চালন যেটা ফিটাস পর্যন্ত আসে সেটাতে প্রবলেম হতে পারে, আমলিকাল কর্ড যেটা অ্যাটাচড রয়েছে সেটার উপরে প্রেশার আসতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড কমে যেতে পারে, মানে বাচ্চাটা যে জলের ভিতরে ভাসছে সেই ফ্লুইডটা কমে যেতে পারে। তো সেই কারণে ম্যাক্সিমাম পেইন কিলার্স কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, এবার আমরা সেকেন্ড কথা বলি অ্যান্টিবায়োটিক্স নিয়ে, মানে ইনফেকশন হয়েছে। তো এবার পেশেন্টের ব্যথা হচ্ছে, মানে ইনফেকশন হয়েছে বলেই সে ব্যথাটা হচ্ছে। তো এবার আমাদের কী করতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। তো এবার অ্যান্টিবায়োটিক সব রকম দেওয়া যাবে না। বেসিক যেটা দেওয়া যাবে সেটা হচ্ছে অ্যামক্সিসিলিন 500 mg। এখন মার্কেটে দেখবেন হয়তো অ্যামক্সিসিলিন উইথ ক্ল্যাভুলিনিক অ্যাসিড পাওয়া যায়, কিন্তু এই কম্বিনেশন ড্রাগ আমরা প্রেগনেন্ট পেশেন্টকে জেনারেলি প্রেফার করি না। যেটা সেফলি দেওয়া যেতে পারে সেটা হচ্ছে প্লেন অ্যামক্সিসিলিন 500 mg, এটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, TDS করে আমরা দিতেই পারি, এটাতে কোনো প্রবলেম হয় না, এটা কম্পারেটিভলি সেফ। আচ্ছা, অন্য পেইন কিলার্স দেওয়া যায় না। তো থার্ড আমরা বলি, যদি কোনো গ্যাস্ট্রিক প্রবলেম থাকে ওর সাথে একটা অবশ্যই কম্বিনেশন আমাদের দিতেই হয় PPI,
তো প্যান্ডি বা প্যান40 দেওয়া যায়, এতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, মেট্রোজিল মানে মেট্রোনিডাজল, যেটা আমাদের ডেন্টালে খুব ইউজ হয়ে থাকে, এই ড্রাগটাও দেওয়া যাবে না। কারণ দেখা গেছে, মানে যেটা দেখা যায়, মেট্রোজিল বিবিবি মানে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে ফিটাসের জন্য প্রবলেম করতে পারে। অনেক সময় কি হয়, মেট্রোজিল ইট মে গেট ইন্টু দ্য ব্রেস্ট মিল্ক অফ দ্য মাদার্স, মানে মায়ের ব্রেস্ট মিল্কের সাথে এটা মিক্স হয়ে যেতে পারে, ওইটাও খুব ক্ষতিকারক। তো সেই কারণে আমরা জেনারেলি বলে থাকি যে মেট্রোজিল কন্ট্রাইন্ডিকেটেড, না দেওয়াটাই ভালো। এরকম অনেক কিছু ড্রাগস আছে, যেমন টেট্রাসাইক্লিন ড্রাগ যদি ইউজ হয়ে থাকে, বাচ্চা যখন বেরোচ্ছে তখন আমরা দেখি বাচ্চার যে দাঁতগুলো ব্রাউন বা ইয়েলো হয়ে গেছে, এরকম অনেক ড্রাগসই আছে যেগুলো কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু আমি স্পেসিফিক্যালি ডেন্টাল নিয়ে আজকে বলছি। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল আজকে আমরা ওষুধের ব্যাপারটা বললাম। এবার আমরা বলি, যদি কোনো প্রেগনেন্ট পেশেন্টের ওষুধ খেয়েও ব্যথা কমছে না, তখন আমাদের কি করণীয়? তখন অনেক সময় আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে কাজটা করতে পারি। সেকেন্ড মানে 4th, 5th, 6th, এই 3 মাস যখন মায়ের চলছে, গর্ভবতী মায়ের, ওই টাইমটা করা যেতে পারে। এই সময়টা আরসিটি এক্সট্রাকশন অনায়াসেই করা যেতে পারে, কোনো প্রবলেম হয় না, এতে মায়েরা অনেক রিলিফও পেয়ে যায়। তো কিন্তু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরুন যখন পেশেন্ট বসে আছে, ওর যে পজিশন অফ দ্য পেশেন্ট, মানে ডেন্টাল চেয়ারে যখন পেশেন্টটা এরকম করে বসে আছে, মানে ইনক্লাইন পজিশনে বসে থাকে, পেশেন্ট যেন বেশি হেলে না যায়। বেশি হেলে গেলে কি হবে, যে খাবারটা খেয়ে আছে মায়েরা, স্টমাকে যে ফুডটা রয়েছে, সেই ফুডটা ইসোফেগাস থেকে লোয়ার ইসোফেগাস থেকে উপরের দিকে উঠে আসার চান্সেস থাকে। সেই কারণে গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স হওয়ার চান্সেস থাকে, যার কারণে ধরুন হার্ট বার্ন মানে বুক জ্বালা করছে, এই জিনিসগুলো হয়ে থাকে। তো এই কারণে এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে, কারণ অলরেডি গর্ভবতী মায়ের উপর একটা প্রেশার ক্রিয়েট হয়েই আছে, তারপরে যতটা তাকে কমফোর্টেবল ফিল করানো যায়। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট যেন বেশিক্ষণ লং না হয়, যতটা শর্ট রাখা যায় তত ভালো। ম্যাক্সিমাম 15 মিনিটস, 15 মিনিটসের বেশি যেন কোনো প্রসিডিওর না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর রেডিওগ্রাফির ক্ষেত্রে আমি আগেই বলেছি, মাস্ট লেড অ্যাপ্রন পরতেই হবে। এই বেসিক কিছু জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যদি পেন মোটামুটি সাবসাইড করানো যায়, বেটার ডেলিভারির পরে পোস্টপোন করা হোক ট্রিটমেন্টটা, ডেলিভারি হয়ে যাক, বাচ্চা সুস্থ হয়ে যাক, তারপরে এসে যে কোনো ডেন্টাল ট্রিটমেন্টগুলো আরামসে অনায়াসে আরসিটি এক্সট্রাকশন যা হোক করা যেতেই পারে। ও আরেকটা জিনিস, মাউথ ওয়াশ ইউজ করতে পারে। মাউথ ওয়াশটা করে যেন সোয়ালো না করে, গিলে না ফেলে, মাউথ ওয়াশ করে যেন ফেলে দেয়, কারণ এই সময় মুখের ওরাল হাইজিন ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ মুখ যত পরিষ্কার থাকবে, ভেতর নোংরা ময়লাটা কম জন্মাবে, ভেতরেও কম যাবে। ওরাল হাইজিনে যত ভালো থাকবে, তত মায়ের এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। আর বেসিক কিছু, যেমন আমি সবসময় বলে থাকি, ব্রাশ করবেন, কুলি করবেন, এই জিনিসগুলো ইউজ করবেন। সেটা আপনার ডেন্টাল সার্জনকে আগে চেক করিয়ে নেবেন, উনি আপনাকে গাইড করে দেবেন। তো বেসিক এই কটা জিনিসই, এইটুকুই আজকে আমরা আলোচনা করলাম। এরপরে যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগলো। যদি লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, জানাবেন, খুশি হব। ওকে, আজকের মতো এইটুকু। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।